স্প্রিং আছে, এটা হচ্ছে একটা স্প্রিং। স্প্রিং এর এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে কিছু একটা ধরে নিচ্ছি, দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল এল। এটা এর স্বাভাবিক দৈর্ঘ্য। আমি কোন রকম দৈর্ঘ্য সংকুচিত বা প্রসারিত এক্ষেত্রে করা হয়নি, যেটা স্বাভাবিক দৈর্ঘ্য সেটাই আছে। তাহলে স্বাভাবিক দৈর্ঘ্য যদি থাকে তাহলে এর উপর প্রযুক্ত বলের মান কত, এফ সমান কত? স্বাভাবিক দৈর্ঘ্যটাই রাখতে চাইছি, কোন রকম কোন সংকুচিত বা প্রসারিত করতে চাইছি না, তাহলে নিশ্চয় প্রযুক্ত বল সমান 0। এখন স্প্রিং এর ক্ষেত্রে খেয়াল করে দেখবে, যদি সেরকম স্প্রিং কাছে থাকে, স্প্রিংটাকে তুমি অল্প পরিমাণ সংকুচিত করতে চাইছো, যতটা ওর স্বাভাবিক দৈর্ঘ্য অল্প পরিমাণ সংকুচিত করতে চাইছো, তাহলে অল্প খানিকটা বল প্রয়োগ করলেই চলবে। যদি আরো বেশি পরিমাণ সংকুচিত করতে চাও তাহলে তোমাকে প্রযুক্ত বলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াতে হবে, তবে গিয়ে পরে ও আরো খানিকটা সংকুচিত হবে। অর্থাৎ এই স্প্রিংটাকে তুমি যত আস্তে আস্তে সংকুচিত করতে চাইবে, তখন প্রযুক্ত বলের মানটাকে কিন্তু ক্রমাগত আস্তে আস্তে তোমাকে বাড়িয়ে যেতে হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি স্প্রিংটাকে অল্প পরিমাণ খানিকটা তুমি সংকুচিত করলে, এতদূর, এইখানে স্বাভাবিক দৈর্ঘ্য এতদূর পর্যন্ত ছিল, অল্প খানিকটা সংকুচিত করলে, তাহলে ধরে নিচ্ছি বল, প্রযুক্ত যে বলটা প্রয়োগ করতে হয়েছে সেটা হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। 5 নিউটন বল প্রয়োগ করলে এই খানিকটা দৈর্ঘ্যে কমবে। তুমি চাইছো স্প্রিংটাকে আরো খানিকটা দৈর্ঘ্যে সংকুচিত করতে, আরো খানিকটা সংকুচিত করতে চাইছো, এত দূর পর্যন্ত সংকুচিত করে নিয়ে চলে আসতে চাইছে, তার মানে নিশ্চয়ই স্প্রিংটার উপর আরো খানিকটা বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা এফ সমান নিশ্চয়ই 5 নিউটন হবে না, তার থেকে আরো বেশি খানিকটা, হয়তো 10 নিউটন বল প্রয়োগ করতে হবে হয়তো। তার মানে স্বাভাবিক দৈর্ঘ্য থেকে যত আস্তে আস্তে স্প্রিং এর দৈর্ঘ্যটা আমি সংকুচিত করতে থাকবো, তত কিন্তু প্রযুক্ত বলের মানটাকে তোমাকে ক্রমাগত আস্তে আস্তে বাড়িয়ে যেতে হবে। একটা নির্দিষ্ট মানের জন্য যদি বল প্রয়োগ করো, ধরে নিচ্ছি আমি চাইছি আমি শুধুমাত্র 5 নিউটনই বল প্রয়োগ করব, তার থেকে বেশিও করব না, কমও করব না, তাহলে 5 নিউটনের জন্য ও খানিকটা সংকুচিত হবে, কিন্তু তার থেকে বেশি সংকুচিত হবে না। এমনটা নয় যে 5 নিউটন বল প্রয়োগ করে যাচ্ছে মানে ও সংকুচিত হয়েই যাবে এরকমটা নয়। 5 নিউটন বল প্রয়োগ যদি তুমি করো তাহলে ও খানিকটা সংকুচিত হবে, বাস, তার থেকে বেশি সংকুচিত হবে না। এই ছবিতে যেটা দেখানো হয়েছে, ঠিক আছে। সুতরাং যেটা বলার বিষয় সেটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বলের মানটা কার উপর নির্ভর করছে না, স্প্রিংটাকে আমি কতটা সংকুচিত করছি তার উপর নির্ভর করছে। এই সংকোচনের মান এক্সটা যদি কম হয় তাহলে প্রযুক্ত বলের মানটাও কম লাগবে, আর সংকোচনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে প্রযুক্ত বলের মানটাও বেশি লাগবে। অর্থাৎ স্প্রিং এর উপর বাইরে থেকে প্রযুক্ত বলটা স্প্রিং এর সংকোচনের সাথে সমানুপাতিক বা প্রসারণের সাথেও সমানুপাতিক। অর্থাৎ স্প্রিং এর উপর প্রযুক্ত বল এটা সমানুপাতিক হবে স্প্রিংটা কতটা সংকুচিত হয়েছে বা কতটা প্রসারিত হয়েছে তার উপর। তাহলে সংকোচন বা প্রসারণ এর উপর নির্ভর সমানুপাতিক। এখন যদি আমরা ধরে নিই যে স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করতে হবে, এক্স পরিমাণ, তাতে এফ বল প্রয়োগ করতে হয়েছে, আমার প্রযুক্ত বল এফ সমানুপাতিক হবে এক্স, যেখানে এক্সটা স্প্রিং এর দৈর্ঘ্য নয়, এক্সটা হচ্ছে কতটা ওকে সংকুচিত করা হয়েছে, সংকোচনের পরিমাণ, বা কতটা দৈর্ঘ্যে বাড়ানো হয়েছে, প্রসারণের পরিমাণ, তাই এফ ভ্যারিজ এস এক্স। এখন সমানুপাতের নিয়ম অনুসারে এই ভ্যারিজেস চিহ্নটাকে যদি আমরা সমান চিহ্ন করতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, এফ সমান কিছু একটা ধ্রুবক লাগবে, এফ সমান কে ইন্টু এক্স। এটা হচ্ছে স্প্রিং এর উপর প্রযুক্ত বলের ফর্মুলা, এফ সমান কে ইন্টু এক্স, যেখানে কে এইটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক,
সেই নামটা হচ্ছে, এটাকে বলা হয় বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক বলা হয় এই কে টাকে। এখন সমীকরণ থেকে বল ধ্রুবকের সংজ্ঞা, একক, মাত্রা ইত্যাদি গুলো পেয়ে যাবে। কিরকম ভাবে? এই সমীকরণটা থেকে কে সমান আমরা কি লিখতে পারি? কে সমান নিশ্চয়ই এফ বাই এক্স, এটা পাওয়া যাবে। এই সমীকরণ থেকে কে ডেফিনেশন পেয়ে যাবে, সংজ্ঞা। সংজ্ঞা কিরকম ভাবে পাওয়া যেতে পারে না, এক্স টাকে যদি আমরা 1 করে দিই, এক্স সমান হচ্ছে 1। এক্স সমান 1 বলতে কি বোঝায় না, স্প্রিংটাকে একক দৈর্ঘ্য আমরা সংকুচিত করব। এক্স টাকে যদি 1 করে দিই তাহলে এক্স সমান 1 হলে কে সমান কত পাবো? ছবিতে কে সমান নিশ্চয়ই এফ হবে। অর্থাৎ একটা স্প্রিংকে এক্স সমান 1 অর্থাৎ একক পরিমাণ যদি সংকুচিত করতে চাই, 1 সেন্টিমিটার সংকোচন করব কিংবা 1 মিটার সংকোচন করব, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই বলটাই হচ্ছে স্প্রিংটার বল ধ্রুবক। একক পরিমাণ সংকোচন বা প্রসারণের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। ডেফিনেশন গুলো একটু খেয়াল রাখবে, পরে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা গুলো হতে পারে। এখান থেকে কে এর একক মাত্রা গুলো পেয়ে যাবে। কে এর একক কি হবে? একক যদি এসআই পদ্ধতির কথা ভাবো, উপরে এফ প্রযুক্ত বল আছে মানে নিউটন, আর নিচে এক্স মানে দৈর্ঘ্য, খানিকটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে মানে মিটার, তাহলে নিউটন পার মিটার। কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটাকে বল ধ্রুবক বলা হয়। আর যদি সিজিএস পদ্ধতিতে দেখো, তাহলে সিজিএস পদ্ধতিতে এফ বাই এক্স আছে, এফ এর জন্য টাইম পার সেন্টিমিটার, এটা কে এর একক। মাত্রাটাও নির্ণয় করে নেওয়া যাবে। যদি কে মাত্রা নির্ণয় করতে চাও তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দা পাওয়ার -2, আর নিচে এক্স মানে এল, তাহলে এম ইনটু টি টু দা পাওয়ার -2। এটা এল দুটো এল ক্যান্সেল করে যাবে, এম ইনটু টি টু দা পাওয়ার -2 এটা হবে বল ধ্রুবকের মাত্রা। এটা স্প্রিং এর বল ধ্রুবক। এই বল ধ্রুবকটা কেন প্রয়োজন না, স্প্রিং এর স্থিতিশক্তি যখন আমরা নির্ণয় করব তখন আমাদের প্রযুক্ত বলের সমীকরণটা দরকার। কারণ আগের গুলোর সাথে এই প্রযুক্ত বলের একটা পার্থক্য আছে। আগের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছিলাম, যে বস্তুটাকে উপরে তুলতে হবে তাহলে এমজির সাথে সমান হতে হবে, ঠিক আছে। প্রযুক্ত বলটা একটা নির্দিষ্ট মানের বল প্রয়োগ করতে হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা ধ্রুবক না, এটা নির্ভর করছে কার উপর না, আমরা কতটা সংকুচিত বা প্রসারিত করতে চাইছি তার উপর। কম সংকোচন হলে কম বল প্রয়োগ করতে হবে, বেশি সংকোচন করতে গেলে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এইটুকু হচ্ছে পার্থক্য আগের টপিক গুলোর সাথে এই টপিকে। এখন আসা যাক একটা স্প্রিং এর স্থিতিশক্তি ফর্মুলা আমরা কিভাবে নির্ণয়। এটা স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য, কোন রকম সংকুচিত বা প্রসারিত করা হয়নি স্প্রিংটাকে, যেমন স্বাভাবিক দৈর্ঘ্য থাকার কথা সেরকম স্বাভাবিক দৈর্ঘ্য আছে। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই কোন রকম কোন বল প্রয়োগ করতে হবে না, এফ সমান 0। এখন যদি সামান্য পরিমাণে বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটা সামান্য পরিমাণ সংকুচিত হবে, যদি আরো বেশি পরিমাণ বল প্রয়োগ করি তাহলে আরো বেশি সংকুচিত হবে। তার মানে যত আমরা সংকোচনের পরিমাণটা বাড়াতে থাকবো তত প্রযুক্ত বলের মানটা ক্রমাগত আমাকে আস্তে 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 বাড়িয়ে যেতে হবে। ধরে নিচ্ছি স্প্রিংটাকে আমরা এক্স পরিমাণ সংকুচিত করব, এটা এত দূর পর্যন্ত। স্প্রিংটার স্বাভাবিক দৈর্ঘ্য ছিল এখানে, এত দূর পর্যন্ত আমরা সংকুচিত করব। তাহলে কতটা বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে এফ? যদি সংকোচনের পরিমাণটা এক্স হয় তাহলে নিশ্চয়ই বাইরে থেকে প্রযুক্ত বল সমান নিশ্চয়ই কে ইনটু এক্স, এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আগে স্প্রিং এর যা সমীকরণ দাঁড়ালো যে প্রযুক্ত বলের মানটা এক্স এর সাথে সমানুপাতিক, ঠিক আছে। এখন
এখন এই যে F সমান kx পরিমাণ বল প্রয়োগ করেছি, এই বলের মানটা ধ্রুবক নয়। x টা যখন 0, x সমান যদি 0 হয়, x এর মানটা 0, মানে কোন রকম সংকোচন প্রসারণ করিনি, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল F সমানও 0। এখন x এর মানটা যত আসতে বাড়াবো, f এর মানটাও তত বাড়বে। x এর মানটা 1, তার মানে কি হবে? x এর মানটা 2, তার মানে 2 ইনটু k হবে। x এর মানটা 3, তার মানে 3 ইনটু k হবে। এইভাবে ক্রমাগত আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে x এর মানটা যখন x হবে, তখন f সমান kx হবে। তাহলে পুরো প্রসেসটা জুড়ে এখানে কোনো সংকোচন ছিল না, আর x পরিমাণ সংকোচন করব, এই পুরো প্রসেসটা জুড়ে একই পরিমাণ সমপরিমাণ বল প্রযুক্ত হয়নি, প্রযুক্ত বলের মানটা পরিবর্তনশীল। তাহলে এই ক্ষেত্রে একটা গড় বলের কথা ভাবতে হবে, যে গড়ে কতটা বল আমরা প্রয়োগ করেছি। গড় বল কত হবে পুরো প্রসেসটা জুড়ে? আর প্রথমে f সমান 0, পরে f সমান kx। তাহলে গড় বল হবে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে গড় বল f সমান হবে 0 প্লাস kx বাই 2। তার মানে f সমান হবে হাফ ইন্টু k ইন্টু x। এই পরিমাণ গড় বল প্রয়োগ করতে হয়েছে। ঠিক আছে, গড় বল নামে ওইটা হলো। তাহলে কতটা কার্য করতে হয়েছে বাইরে থেকে? কৃতকার্য W সমান বল গণিত সরণ। এক্ষেত্রে বলটা তো পরিবর্তনশীল, তাহলে বল আমরা কোনটাই ধরতে পারবো না। বল হিসাবে কি ধরতে হবে? বল হিসাবে তাহলে আমাকে গড় বলের কথাটা ভাবতে হবে, যে পুরো প্রসেসটা জুড়ে তাহলে গড়ে কতটা বল প্রযুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে গড় বল গণিত সরণ। এখন গড় বল কতটা প্রযুক্ত হয়েছে? গড় বল হচ্ছে যেটা বার করলাম, হাফ ইন্টু কে ইন্টু এক্স, এই পরিমাণ গড় বল প্রযুক্ত হয়েছে। সরণ কতটা হয়েছে? স্প্রিংটাকে x পরিমাণ সংকুচিত করেছে বাইরে থেকে বল প্রয়োগ করে, তার মানে x পরিমাণ সংকোচন ঘটেছে। তাহলে সরণটা হচ্ছে x। তাহলে কৃতকার্য সমান হবে হাফ কে এক্স স্কোয়ার। এই হচ্ছে স্প্রিং এর উপরে কৃতকার্য। আর যে পরিমাণ কার্য স্প্রিংটার উপরে করা হয়েছে, সেই কার্যটাই স্প্রিং এর স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে স্প্রিং এর স্থিতিশক্তি ইপি সমান হবে হাফ কে এক্স স্কোয়ার। এই হচ্ছে স্প্রিং এর স্থিতিশক্তির ফর্মুলা। আর এইটাই হচ্ছে মোটামুটি স্প্রিং এর ক্ষেত্রে স্বাভাবিক আকার পরিবর্তনজনিত স্থিতিশক্তি। ফর্মুলাটা খেয়াল রাখবেন, যেখানে কে হচ্ছে বল ধ্রুবক, এটা একটা ধ্রুবক রাশি, আর এক্স টা হচ্ছে কতটা সংকুচিত বা কতটা প্রসারিত করা হয়েছে। এই তোমার স্বাভাবিক আকার পরিবর্তনজনিত স্থিতিশক্তির রাশিমালা স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? এখন যদি ফর্মুলাতে আসো, স্প্রিং এর স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এটি। ফর্মুলাতে গেলে হাফ, এটা হচ্ছে একটা ধনাত্মক রাশি, কে হচ্ছে একটা ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক, আর এক্স স্কোয়ার, এক্স তো স্কোয়ার আছে, যে কোনো রাশির যদি স্কোয়ার করা হয় তাহলে টার্মটা তো পজিটিভই আসবে। তার মানে হাফটা পজিটিভ, কে টা পজিটিভ, এক্স স্কোয়ার এটাও পজিটিভ, তার মানে ইপি টা পজিটিভ হবে। ঠিক আছে, যদি ফর্মুলা থেকে ব্যাখ্যা করতে চাও, তাহলে স্প্রিং এর স্থিতিশক্তি কিন্তু সবসময়তেই ধনাত্মক, এটা ঋণাত্মক হতে পারে না যদি ফর্মুলা থেকে। এবার যদি ফিজিক্যালি এক্সপ্লেন করতে চাও, তাহলে আমরা কি জানি? স্থিতিশক্তি, যে কোনো ধরনের স্থিতিশক্তি সমান হচ্ছে কৃতকার্য। কৃতকার্যটা স্থিতিশক্তির সাথে সমান হয়। এখন ধরে নাও একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে তুমি সংকুচিত করতে চাইছো, আরো ছোট করতে চাইছো। এখন স্প্রিংটা তো আর অটোমেটিক্যালি ছোট হবে না, অটোমেটিক কি দরকার না, এই জন্য একটা এজেন্টের দরকার হবে, যে এজেন্ট স্প্রিংটার উপর বল প্রয়োগ করবে এবং স্প্রিংটাকে খানিকটা ছোট করে দেবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এজেন্টের দরকার হচ্ছে, তাহলে কৃতকার্যটা কি জাতীয় কৃতকার্য? অতি অবশ্যই কৃতকার্যটা অন দা সিস্টেম, কার্যটা অন দা সিস্টেম কৃতকার্য। তাহলে অন দা সিস্টেম কৃতকার্যকে আমরা কি ধরি?
অলওয়েজ পজিটিভ ধরি, তাহলে কার্যটা যদি পজিটিভ হয় তাহলে স্থিতিশক্তিটাও পজিটিভ হবে। আবার যদি উল্টো কেসটার কথা ভাবো, যে না স্প্রিংটাকে আমি সংকুচিত করব না, স্প্রিংটাকে আমি প্রসারিত করব, টেনে খানিকটা দৈর্ঘ্য বাড়িয়ে দেবো। এখন স্প্রিংটা তো আর অটোমেটিক্যালি নিজের দৈর্ঘ্যটা বাড়িয়ে নিতে পারবে না, ও বাড়ানোর জন্য কি দরকার? অতি অবশ্যই এই ক্ষেত্রে একজন এজেন্টের দরকার, যে স্প্রিংটার উপর বল প্রয়োগ করবে এবং টেনে দৈর্ঘ্যটাকে খানিকটা বাড়াবে। তাহলে এই ক্ষেত্রেও নিশ্চয়ই কৃতকার্যটা অন দ্য সিস্টেম, যেহেতু এজেন্টের দরকার হবে। অন দ্য সিস্টেম কার্য মানে পজিটিভ, তার মানে স্থিতিশক্তিটা সেই ক্ষেত্রে পজিটিভই হবে। দুরকম ভাবে ব্যাখ্যা করতে পারো, বোঝা গেছে? যান্ত্রিক শক্তির সংরক্ষণ। যান্ত্রিক শক্তির সংরক্ষণ বলে যে যদি কোনো অপচয়ী বল কাজ না করে, অপচয়ী বল বলতে যেমন ঘর্ষণ একটা হচ্ছে অপচয়ী বল। কেন অপচয়ী বল? না একটা বস্তুকে আমি মেঝের মধ্যে বল প্রয়োগ করে ছেড়ে দিলাম, মেঝের উপর একটা বস্তুকে ঠেলে দিলাম। আমাদের নিউটনের গতিসূত্র কি বলে? যে বস্তুটা এখানে ছিল, বস্তুটার উপর আমি খানিকটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে? বল প্রয়োগ করে বস্তুটাকে ছেড়ে দিলাম। বস্তুটা কি হবে? সামনের দিকে গতিশীল হবে, অতি অবশ্যই সামনের দিকে গতিশীল হবে বস্তুটা। এখন বল প্রয়োগ করে যেহেতু ছেড়ে দিয়েছি, মানে বস্তুটার উপর আমি ঠেলে নিয়ে যাচ্ছি না, বস্তুটাকে ঠেলে দিয়েছি এবং আমার সাথে আর কোনো বস্তুটার টাচ নেই। তার মানে আমি ছেড়ে দেওয়ার পরে, যখন আমি বস্তুটাকে ছেড়ে দিয়েছি, তখন বস্তুটার উপর তো আর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি বলে? যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এই বস্তুটা গতিশীল হয়ে গেছে, এর উচিত কি ছিল? এর উচিত ছিল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকা, এর থামা উচিত ছিল না। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে এই বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। কেন থেমে যাবে? না বস্তু আর ভূপৃষ্ঠ এটার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে উল্টো দিকে, যেদিকে গতিশীল আছে তার বিপরীত দিকে। এই ঘর্ষণ বলটাই বস্তুর গতিটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে। তাই ঘর্ষণটাকে অপচয়ী বল বলা হয়। ঠিক আছে? কিসের অপচয় ঘটাচ্ছে? না একে আমি বল প্রয়োগ করেছি, বস্তুটাকে ঠেলে দিয়েছি, মানে আমি খানিকটা কার্য করেছি। বল প্রয়োগ করে সরিয়ে দিয়েছি মানে খানিকটা কার্য করেছি। এই কার্যটা বস্তুর মধ্যে কি হিসাবে সঞ্চিত হবে? গতিশীল যেহেতু হয়েছে, তাহলে নিশ্চয়ই বস্তুটার মধ্যে গতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। কার্যটা গতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। নিউটনের প্রথম গতিসূত্র কি বলে? যে গতিশীল থাকাই উচিত ছিল, যতটা গতিবেগ আছে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। কিন্তু আস্তে আস্তে থেমে যাচ্ছে, মানে গতিবেগ ভি এর মানটা নিশ্চয়ই কমছে। গতিবেগ ভি এর মানটা যদি কমে, তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকে এর মানটাও কমবে। কারণ গতিশক্তিটা নষ্ট হচ্ছে আস্তে আস্তে। কার প্রভাবে নষ্ট হচ্ছে? না এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করছিল, ঘর্ষণ বলের প্রভাবে গতিশক্তিটা আস্তে আস্তে হ্রাস পেয়ে যাবে। তাই ঘর্ষণ বলটাকে অপচয়ী বল বলা হয়। এই ধরনের যদি কোনো অপচয়ী বল কাজ না করে, যদি এখানে ঘর্ষণ বল না থাকতো, তাহলে কি হতো? এই কোনোদিন থামতো না, এই সমবেগে সরলরেখা বরাবরই চলতে থাকতো। তার মানে গতিশক্তির কোনো পরিবর্তন ঘটতো না, যা গতিশক্তি ছিল তাই গতিশক্তি থাকবে। এইটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ। যে অপচয়ী বল যদি কাজ না করে, তাহলে মোট যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকবে। মোট যান্ত্রিক শক্তি মানে যান্ত্রিক শক্তি দু ধরনের, গতিশক্তি আর স্থিতিশক্তি। এই দুটোর যোগফল সবসময় একই থাকবে যদি কোনো অপচয়ী বল কাজ না করে। তবে তাহলে অপচয়ী বল ক্রিয়া না করলে মোট যান্ত্রিক শক্তি সমান ধ্রুবক থাকবে, একই থাকবে, কোন রকম কোনো চেঞ্জ হবে না, কমবেও না বা বাড়বেও না। মোট যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি ক ধরনের হয়? যান্ত্রিক শক্তি দু ধরনের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি।
তাহলে মোট যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এই দুটো যোগফল সবসময় ধ্রুবক থাকবে যদি কোনো অপচয়ী বল কাজ না করে। এখন দুটো যোগফল ধ্রুবক থাকা মানে এই নয় যে গতিশক্তি যত ছিল গতিশক্তির কোনো পরিবর্তন ঘটবে না, স্থিতিশক্তির কোনো পরিবর্তন ঘটবে না, এমনটা নয়। গতিশক্তি স্থিতিশক্তির পরিবর্তন ঘটতে পারে কিন্তু এদের দুটো যোগফলটা একই থাকবে। যেমন আমি যদি বলি যে কোন একটা বস্তু প্রথমে গতিশক্তি ছিল ধরে নিচ্ছি 50 জুল, পরে বস্তুটার স্থিতিশক্তি ছিল এটাও ধরে নিচ্ছি 50 জুল, ঠিক আছে? তাহলে দুটো যোগফল কত? মোট যান্ত্রিক শক্তি হচ্ছে 100 জুল। এই মোট যান্ত্রিক শক্তির পরিমাণটা সবসময় একই থাকবে। তার মানে কোনো কারণে যদি গতিশক্তির পরিমাণটা কমে যায়, ধরে নিচ্ছি গতিশক্তি কমে হয়ে গেল 40 জুল, সেক্ষেত্রে স্থিতিশক্তির মানটা 50 থেকে বেড়ে 60 জুল হয়ে যাবে যদি কোনো অপচয়ী বল কাজ না করে। তবে আলটিমেটলি যোগফল 100 জুলই থাকবে, ঠিক আছে? দুটো যোগফল 100 জুল। তার মানে এক্ষেত্রে কি ঘটনা ঘটলো না, গতিশক্তির কতটা পরিবর্তন ঘটেছে? গতিশক্তির পরিবর্তন হচ্ছে 10 জুল। 10 জুল গতিশক্তি কি হয়ে গেছে? 10 জুল গতিশক্তি কমে গেছে। স্থিতিশক্তির পরিবর্তন কতটা হয়ে গেছে? স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে 10 জুল। এই 10 জুল শক্তি কি হয়েছে? 10 জুল শক্তি হচ্ছে বেড়েছে। তার মানে গতিশক্তি যতটা কমবে স্থিতিশক্তি ততটাই বাড়বে। এটাকেও আমরা একটা যান্ত্রিক শক্তি সংরক্ষণের রূপ দিতে পারি যে অরিজিনালি রূপটা হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান ধ্রুবক। বা আমরা বলতে পারি যে যদি কোনো অপচয়ী বল ক্রিয়া না করে, কাজ না করে, তাহলে গতিশক্তির বৃদ্ধি বা হ্রাস, গতিশক্তি যতটা বৃদ্ধি বা হ্রাস হবে সেটা সমানই হবে স্থিতিশক্তি। গতিশক্তি যদি বৃদ্ধি ঘটে তাহলে স্থিতিশক্তি উল্টোটা হবে, হ্রাস পাবে। আর গতিশক্তি যদি হ্রাস পায় তাহলে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, বৃদ্ধি। এটা বলা যেতে পারে যে গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। এটাও যান্ত্রিক শক্তি সংরক্ষণের একটা রূপ যদি কন্ডিশন একটাই। এই বারবার তাই এই কথাটা বলছি, যদি কোনো অপচয়ী বল কাজ না করে তবেই ঘটনাটা ঘটবে। নচেত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, আমরা কি জানি বস্তুটা যত আস্তে আস্তে উপরে উঠবে, ধরে নিচ্ছি বস্তুটা এইখান থেকে এত দূর পর্যন্ত উপরে উঠে গেল, আমরা কি জানি এইখানে বস্তুটার বেগ ধরে নিচ্ছি ইউ, এইখানে বস্তুটার বেগ হচ্ছে ভি। তার বস্তুটা যত উপরে উঠে তত বেগটা তো আস্তে আস্তে কমবে, মন্দন নিয়ে চলে, যেহেতু পৃথিবী টানছে নিচের দিকে, মন্দন নিয়ে চলবে। তারা নিশ্চয়ই উপরে ভিটা লেস দ্যান ইউ, ইউ এর থেকে ছোট। এইখানে বেগ বেশি, তার মানে নিশ্চয়ই এখানে গতিশক্তি ইকে এর মানটা বেশি। এখানে বেগ কম, তার মানে গতিশক্তি ইকে এর মানটা কম, অর্থাৎ গতিশক্তির মানটা কমে যাবে। গতিশক্তি কমার সাথে সাথে কি হচ্ছে, এ তো খানিকটা উপরের দিকে উঠে গেছে, উচ্চতা খানিকটা উঠে গেছে। যদি এই উচ্চতা উঠে যায় তার মানে এর স্থিতিশক্তি খানিকটা বেড়ে যাবে। স্থিতিশক্তির ফর্মুলা কি? mg ইনটু h। এইচটা যত বাড়বে স্থিতিশক্তির মানটাও তত বাড়বে। তাহলে একটা বস্তু যখন উপর দিকে যায় তখন গতিশক্তি কমে আর স্থিতিশক্তিটা বেড়ে যায় আস্তে আস্তে, অর্থাৎ গতিশক্তিটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, যেটা এখানে লেখা হলো গতিশক্তির বৃদ্ধি স্থিতিশক্তির হ্রাসের সাথে সমান বা ভাইস ভার্সা, উল্টোটা। আবার বস্তুটা যখন নিচের দিকে নামবে, নিচের দিকে নামছে, তখন কি হবে? নিচের দিকে নামার সময় গতিবেগ ক্রমাগত আস্তে আস্তে বাড়তে থাকবে, সেক্ষেত্রে ভিটা কম ইউটা বেশি, তার গতিশক্তি বাড়বে। আর নিচের দিকে নামা মানে কি, উচ্চতাটা আস্তে আস্তে কমছে মানে স্থিতিশক্তি কমতে থাকবে। তাহলে স্থিতিশক্তি কমছে আর গতিশক্তি বাড়ছে, অর্থাৎ একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল সবসময় একই থাকবে, যেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে ম্যাথমেটিক্যালি। উল্লম্ব গতির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ, ধরে নাও এই হচ্ছে মেঝে বা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দেব, ঠিক আছে? বস্তুটার ভর হচ্ছে m, একে ইউ বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। বস্তুটা আস্তে 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 উপরে উঠবে এবং সর্বোচ্চ, এইটা ধরে নিচ্ছি সর্বোচ্চ উচ্চতা বস্তুটা উঠেছে, m ভরের বস্তুটা, এটা ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে?
সর্বোচ্চ উচ্চতায় যদি ওঠে তাহলে এখানে অন্তিম বেগ v সমান কত? অতি অবস্থায় 0 হবে, সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বেগটা 0 হয়ে যাবে। আচ্ছা, বস্তুটা মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, ধরেছি এইখানে বস্তুটা কোনো একটা সময় আছে, m ভরের বস্তু, এইখানে বেগ vটা, যদি বেগ আমরা v ধরে নিই তাহলে vটা অতি অবশ্যই u বেগে যেহেতু ছোড়া হয়েছে, u এর যত উপরের দিকে উঠবে বেগটা আস্তে আস্তে কমবে, তাহলে vটা অতি অবশ্যই লেস দ্যান u এর থেকে ছোট। আর অতি অবশ্যই এইখানে বেগটা 0 হবে না, তার মানে বেগটা নিশ্চয়ই গ্রেটার দ্যান 0, 0 থেকে বেশি হবে কিন্তু u এর থেকে কম হবে, মাঝামাঝি কোন একটা জায়গায় থাকবে। এখন যান্ত্রিক শক্তি সংরক্ষণ বলতে বোঝায় যে আমাদের এই বিভিন্ন জায়গায় দেখাতে হবে যে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলটা একই থাকবে। বিভিন্ন পজিশনগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটা এ অবস্থান, এটা বি অবস্থান, আর সর্বোচ্চ বিন্দুটা সি অবস্থান। ঠিক আছে, তাহলে আরোহণের সময় দেখি ঘটনাটা কি ঘটছে। যখন বস্তুটা উপরের দিকে উঠছে, প্রথমে এ বিন্দুর কথাতে আসা যাবে। এ বিন্দুটাতে কথা যদি বিচার করি, বস্তুটার ভর m, ইউ বেগে ছোড়া হয়েছে, তাহলে বস্তুটার গতিশক্তি কত হবে? এ বিন্দুতে গতিশক্তি E কে সমান নিশ্চয়ই হাফ m ইউ স্কয়ার, যা আমাদের ফর্মুলা ছিল, ইউ বেগে ছোড়া হয়েছে, m ভর হাফ m ইউ স্কয়ার গতিশক্তি হবে। স্থিতিশক্তি EP সমান কত? যেহেতু বস্তুটা ভূপৃষ্ঠের উপরে আছে, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে স্থিতিশক্তি বাড়বে, নিচে নামলে স্থিতিশক্তি কমবে, ভূপৃষ্ঠতে স্থিতিশক্তি 0, তার মানে EP সমান 0। যেহেতু হাইট h উচ্চতাটা 0, সেহেতু স্থিতিশক্তি 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি E সমান দুটো যোগফল EK প্লাস EP, এটা সমান নিচে 0 হবে। ঠিক আছে, সরি EK প্লাস EP, EP টা 0, এটা হবে হাফ m ইউ স্কয়ারের সাথে সমান। তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির ফর্মুলা এটা বেরোবে। যদি বি বিন্দুতেও যান্ত্রিক শক্তির ফর্মুলা একই বেরোয়, মোট যান্ত্রিক শক্তি, তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে। এবার বি বিন্দুর কথাতে আসে না, বি বিন্দুতে বেগ কত ধরেছি? বি বিন্দুতে বেগ হচ্ছে ভি, যেটা ইউ এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। তার মানে বি বিন্দুতে গতিশক্তি যদি E কে ধরি, তাহলে E কে সমান হবে হাফ m ভি স্কয়ার, এটা E কে ফর্মুলা। স্থিতিশক্তি বার করতে হবে। এখন বস্তুটা তো ভূপৃষ্ঠতে নেই, ভূপৃষ্ঠ থেকে খানিকটা উচ্চতায় আছে, এইটুকু হাইট যদি আমরা ছোট হাতের h হিসাবে ধরে নিই, তাহলে বস্তুটার স্থিতিশক্তি কত? EP সমান m ইনটু g ইনটু h, এই পরিমাণ স্থিতিশক্তি হবে। তাহলে এই দুটো যোগ করলে মোট যান্ত্রিক শক্তি পাবো। আচ্ছা, যোগ করার আগে কিছু ক্যালকুলেশন করে নিই যে এইখানে তোমার গতিবেগের ফর্মুলা কি হবে। ভি এর এরকম একটা সমীকরণ পড়েছিল, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস মাইনাস 2as, এটাই। এই সমীকরণটা যেখানে কাজে লাগায়, ভি স্কয়ার মানে অন্তিম বেগ, মানে বি বিন্দুতে বেগ, এটা ভি এই ধরা আছে, ভি তার স্কয়ার সমান ইউ স্কয়ার, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, কত বেগে এটাকে ছোড়া হয়েছিল, ইউ বেগেই ছোড়া হয়েছিল, ইউই ধরা আছে, তার মানে ইউ স্কয়ার প্লাস হবে না মাইনাস হবে? বস্তুটা যেহেতু উপরের দিকে উঠছে, মন্দন নিয়ে উঠছে, তার মানে মাইনাস হবে অতি অবশ্যই। 2a, এ মানে ত্বরণ বা মন্দন, কি নিয়ে? মন্দন নিয়ে উঠছে, কার সাথে সমান? নিশ্চয়ই অভিকর্ষজ ত্বরণের সাথে সমান হবে g। আর s মানে সরণ, কতটা সরণ ঘটেছে না h পরিমাণ উচ্চতা উঠেছে, তার মানে h হবে। তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে এইখানে যে একটা ভি স্কয়ার বলে টার্ম রয়েছে, এই ভি স্কয়ারের জায়গায় এটা আমরা বসিয়ে দিতে পারি। এরপর মোট যান্ত্রিক শক্তিটা বার করো। মোট যান্ত্রিক শক্তি E সমান EK প্লাস EP, এই দুটো যোগফল। EK আর EP যোগ করে দাও, EK হাফ m ভি স্কয়ার প্লাস m g h। এই যে ভি স্কয়ারের জায়গাতে এই টার্মটা আমরা বসাবো, এই ভি স্কয়ারের জায়গাতে এই টার্মটা বসাবো। তাহলে E সমান দাঁড়াচ্ছে হাফ m, ভি স্কয়ারের জায়গায় বসালাম ইউ স্কয়ার মাইনাস 2gh প্লাস mgh। গুণটা করে দাও, এই ব্র্যাকেটের ভেতরে গুণটা,
ব্র্যাকেটের ভিতরে গুণটা করলে দেখো পড়ে থাকবে, আচ্ছা উপরটাতে করছি, এখানে করছি ই সমান, যদি গুণটা করি তাহলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম দিয়ে যদি পরেরটাতে গুণ করি তাহলে এম জি এইচ, আর একটা প্লাস এম জি এইচ আছে, প্লাস এম জি এইচ আছে, এম জি এইচ ক্যান্সেল করে যাবে, তাহলে ই সমান পড়ে থাকলো হাফ এম ইউ স্কোয়ার। মোট যান্ত্রিক শক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত ছিল? এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ছিল হাফ এম ইউ স্কোয়ার। বি বিন্দুতে যখন এলো তখনও মোট যান্ত্রিক শক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে নিশ্চয়ই যান্ত্রিক শক্তি একই আছে। এ বিন্দুতে মোট যা যান্ত্রিক শক্তি ছিল বি বিন্দুতে একই আছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত। একই রকম ভাবে সি বিন্দুতেও সর্বোচ্চ বিন্দুতে বার করে নিতে পারো। সর্বোচ্চ বিন্দুতে যদি বার করতে চাও তাহলে সি বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? একদম সর্বোচ্চ হাইটে উঠে পড়ে তো বেগটা মোমেন্টারিলি খানিকক্ষণের জন্য শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে তোমার সি বিন্দুতে বেগটা জিরো, বেগ যদি জিরো হয় তাহলে গতিশক্তি ই কে সমান জিরো হবে। স্থিতিশক্তি কত হবে? ইপি সমান, তাহলে দেখতে হবে কতটা হাইটে উঠেছে। ভূমি থেকে যদি এইখান থেকে এত দূর পর্যন্ত হাইটটা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ক্যাপিটাল এইচ আমরা ধরে নিই, তাহলে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা এটা। এখন এই ক্যাপিটাল এইচটা আমাদেরকে একটু খুঁজে বার করতে হবে, ক্যাপিটাল এইচটা কত হবে। ফর্মুলা কি? আবার একই, ওই বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s, এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি তাহলে বি স্কোয়ার মানে অন্তিম বেগ, এখানে অন্তিম বেগ কত? সর্বোচ্চ বিন্দুতে জিরো, মানে জিরো। ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগ, কত বেগে ছোড়া হয়েছিল, ইউই ধরা আছে, তাহলে সমান ইউ স্কোয়ার। যেহেতু মন্দন নিয়ে উপরে উঠছে সেহেতু মাইনাস, আর 2 এর জায়গায় জি, এস এর জায়গায় ক্যাপিটাল এইচ, যেহেতু ক্যাপিটাল এইচ 5 পর্যন্ত উঠেছে, তাহলে এইটা ক্যাপিটাল এইচটা পেয়ে যাবে। এইচ সমান কত হবে? ইউ স্কোয়ার বাই 2g, এটা হবে এইচ এর ফর্মুলা। এটা উল্লম্ব গতির ক্ষেত্রেও প্রমাণ করা হয়েছিল যে সর্বোচ্চ উচ্চতা এইচ সমান হয় ইউ স্কোয়ার বাই 2g, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। এবার সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বার করে না। মোট যান্ত্রিক শক্তি ই সমান হচ্ছে ইকে প্লাস ইপি। ইকেটা তো জিরো আর ইপিটা হচ্ছে এম জি ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ এর মানটা বসিয়ে দাও, তাহলে এম জি এইচ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g, তাহলে জি জি কাটা যাবে, পড়ে থাকবে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এ বি সি এই তিনটে বিন্দুতে যান্ত্রিক শক্তির মানটা হাফ এম ইউ স্কোয়ার সাথে সমান, অর্থাৎ তিনটে বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি একই। এই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ। এটা হচ্ছে একটা নততল। ধরে নেওয়া যাক যে নততলের এই যে নতিকোণের মানটা হচ্ছে থিটা, আর নততলটার হাইট কিছু একটা এইচ ধরে নিচ্ছি, ক্যাপিটাল এইচ, উচ্চতাটা হচ্ছে ক্যাপিটাল এইচ। কি করা হলো না, এইখানে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ঠিক এই জায়গা থেকে। বস্তুটার ভর হচ্ছে এম, এই তলটা হচ্ছে ঘর্ষণহীন, কোন রকম ঘর্ষণ নেই, কারণ শর্তটাই ছিল অপচয়ী বল না থাকলে তাহলে ঘর্ষণ বলটা নেই।
তো বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। বিভিন্ন জায়গাতে মোট যান্ত্রিক শক্তির পরিমাণটা যে একই থাকবে সেটা দেখাতে হবে, ঠিক আছে? তিনটে জায়গাতে দেখালেই হবে। এটা ধরে নিচ্ছি বস্তুটার এ অবস্থান, এ বিন্দুতে যখন আছে তখন মোট যান্ত্রিক শক্তি, মাঝখানে কোনো একটা জায়গায় আছে, ধরেছে এইখানে কোনো একটা জায়গায় আছে, এটা বি বিন্দু, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, আর একদম সর্বনিম্ন বিন্দুতে যখন আসবে এটা ধরে নিচ্ছি সি বিন্দু, সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি একই থাকবে সেটা দেখাতে হবে, ঠিক আছে? প্রথমে এ বিন্দুর কথাতে আসবে। এ বিন্দু, এ বিন্দুতে বস্তুটাকে জাস্ট এখানে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে মানে কি, এর প্রাথমিক বেগ কত? এখানে অতি অবস্থায় প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 0। প্রাথমিক বেগ যদি 0 হয় তাহলে এর গতিশক্তি ইকে এটা সমানও 0 হবে, হাফ এম ইউ স্কয়ার, ইউটা যেহেতু 0 তাহলে গতিশক্তি 0। স্থিতিশক্তি ইপি, ইপিটা কত হবে? আপাতত বস্তুটা কত উচ্চতাতে আছে না, যেহেতু নততলের উচ্চতাটা হচ্ছে ক্যাপিটাল এইচ, তাহলে ক্যাপিটাল এইচ উচ্চতাতে আছে, তাহলে ইপি সমান হবে এম ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ, এম জি এইচ। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে? মোট যান্ত্রিক শক্তি হবে এই দুটোর যোগফল, তার মানে ই সমান ইকে প্লাস ইপি যদি করি সমান হবে এম জি ইন্টু ক্যাপিটাল এইচ। এটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ এ বিন্দুতে। এখন দেখা যায় বি বিন্দুতেও যান্ত্রিক শক্তির পরিমাণটা একই থাকে কি থাকে না? আচ্ছা বি বিন্দু, বি বিন্দু, আচ্ছা বি বিন্দুতে যখন এসছে বস্তুটা আস্তে 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 নিচের দিকে নামছে, তাহলে বি বিন্দুতে নিশ্চয়ই বেগটা 0 হবে না, কিছু একটা বেগ থাকবে। ধরে নিচ্ছি বি বিন্দুতে বেগটা হচ্ছে ভি, বেগটা হচ্ছে ভি। তাহলে বি বিন্দুতে গতিশক্তি ইকে এর মানটা নিশ্চয় হবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার সাথে সমান, ঠিক আছে? স্থিতিশক্তির মান বার করতে হবে ইপি। স্থিতিশক্তির মান বার করতে গেলে আমাকে দেখতে হবে বস্তুটা কত উচ্চতায় আছে। কারণ এইখান থেকে যদি একটা ডটেড লাইন টেনে দিই অনুভূমিক ভাবে, ডটেড লাইন টেনে দিলাম, তাহলে এখন কতটা উচ্চতাতে আছে না এইটুকু উচ্চতাতে আছে। এই উচ্চতাটাকে যদি ছোট হাতের এইচ হিসাবে ধরে নিই, ছোট হাতের এইচ হিসাবে ধরে নিই, তাহলে নিশ্চয়ই স্থিতিশক্তি হবে এম জি ইন্টু ছোট হাতের এইচ, এম জি, যেহেতু ছোট হাতের এইচ উচ্চতাতে আছে তাহলে এম জি। এখন এই ভি স্কয়ার আর এইচ এই দুটোকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব না, ধরে নাও যে এ থেকে যে বি বিন্দুতে এসেছে, এ থেকে বি বিন্দু পর্যন্ত সরণ, এইখান থেকে এইটুকু পর্যন্ত সরণ কিছু একটা ধরে নাও, সরণের মানটা হচ্ছে এস। এখন বস্তুটার উপর কি কি বল কাজ করছে? বস্তুটার উপর যে বল কাজ করছে সেটা হচ্ছে নিচের দিকে, পৃথিবী একে নিচের দিকে টানছে এমজি। এমজিটাকে দুটো উপাংশে ভাঙা যায়, একটা হচ্ছে নততল বরাবর উপাংশ, উপাংশে ভাঙাটা এর আগে অনেকবার হয়েছে, আরেকটা হচ্ছে নততলের সাথে লম্ব উপাংশ। আমার নততল বরাবর উপাংশটা দরকার, কত হবে? নিশ্চয়ই এমজি সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অতি অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এমজি সাইন থিটা, এই বলটার প্রভাবে নিচে নামছে, কারণ এক্ষেত্রে প্রযুক্ত সরণের জন্য প্রযুক্ত বল সমান হচ্ছে এমজি সাইন থিটা। এটা যদি প্রযুক্ত বল হয় তাহলে কত ত্বরণ নিয়ে নিচে নামবে বস্তুটা? ত্বরণ সমান হচ্ছে বল এফ বাই এম। তাহলে ত্বরণ সমান হবে, এটাকে যদি এম দিয়ে ভাগ করি তাহলে জি সাইন থিটা, এই পরিমাণ ত্বরণ নিয়ে নিচে নামছে, ঠিক আছে? আচ্ছা এই পরিমাণ ত্বরণ নিয়ে যদি নিচে নামে তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস মাইনাস 2s, এই সমীকরণটা থেকে কি পাওয়া যায়? ভি স্কয়ার মানে অন্তিম বেগ, এখানে বেগটা আমরা ভিই ধরেছি, তার মানে ভি স্কয়ারই থাকলো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত ছিল? ইউ সমান 0, মানে এটা জায়গায় 0 হবে, প্লাস হবে না মাইনাস হবে? বস্তুটা যেহেতু নিচের দিকে নামছে সেহেতু ত্বরণ নিয়ে নিচে নামবে, তার মানে অতি অবশ্যই প্লাস সিম্বলটা হবে। প্লাস 2 এ মানে ত্বরণ, কত ত্বরণ নিয়ে নিচে নামছে? অতি অবশ্যই জি সাইন থিটা, এই ত্বরণ নিয়ে নিচে নামছে। আর এস সরণ,
কতটা সরণ হয়েছে, আমরা সরণটাকে এসেই ধরে নিয়েছি, তার মানে এখানে এসেই হবে সরণটা এস। তাহলে বি স্কয়ার সমান এই ফর্মুলাটা বসানো যেতে পারে। এখন উপরের ওই ছোট ত্রিভুজটা থেকে, কোন ত্রিভুজটা থেকে, এ বি আর এই ডটেড লাইন, এই যে ছোট্ট ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ছোট্ট ত্রিভুজটা একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটাও তো সেই থিটাই হবে, থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, এই ছোট ত্রিভুজটা থেকে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, এইখান থেকে এইটুকুটা হচ্ছে লম্ব, এবং পুরোটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এইটুকু হচ্ছে স্মল এইচ, তার মানে লম্বটা হবে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এটা লম্ব বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে এইটুকুটা এসটা, এইটা এস। সাইন থিটা সমান ছোট ত্রিভুজটা থেকে এটা লেখা যেতে পারে। এইখানে সাইন থিটার জায়গায় ওইটা একটু বসিয়ে দাও, তাহলে বি স্কয়ার সমান হবে 2g সাইন থিটার জায়গায় ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ বাই এস, এটা বসালাম, আর একটা এস এখানে আছে। তাহলে এই এস টা আর এই এস টা কাটা যাবে, পড়ে থাকবে 2g ইনটু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। এরপর মোট যান্ত্রিক শক্তি দেখো কত হচ্ছে, ই কে আর এপি যোগ করো। মোট যান্ত্রিক শক্তি ই সমান হচ্ছে ই কে প্লাস ইপি, এই দুটো যোগ কর, ফর্মুলা বসাও, হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি স্মল এইচ যা ছিল। দেখো ভি স্কয়ারের ফর্মুলা এখান থেকে বার করেছো, সেই ভি স্কয়ারের ফর্মুলাটা ওখানে বসিয়ে দাও, সমান হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার মানে 2g, এস গুলো তো কাটা গেছে, তাহলে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, আরেকটা mgh আছে। এবার এই দুটোকে এই ব্র্যাকেটের ভিতরে টার্মটাকে গুণ করে দাও, এই দিকে 2 আর এই 2 টা তো কাটা গেল, তাহলে গুণ করলে হবে mg ক্যাপিটাল এইচ মাইনাস mg স্মল এইচ প্লাস আরেকটা mg স্মল এইচ আছে, তার মানে এই দুটো ক্যান্সেল করে যাবে, পড়ে থাকবে mg ক্যাপিটাল এইচ। তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ছিল mg ইনটু ক্যাপিটাল এইচ, বি বিন্দুতেও ক্যালকুলেশন করে দেখা গেল যে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে mg ক্যাপিটাল এইচ, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তির মানটা একই। আর সি বিন্দুতে যদি ক্যালকুলেশন করো একদম অন্তিম বিন্দুতে একই দাঁড়াবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি নততল বরাবর যান্ত্রিক শক্তির সংরক্ষণ।